প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো যে বিগত 4 মাস যাবৎ করোনা পরিস্থিতির কারণে আমরা আমাদের রেগুলার ক্লাসগুলো নিতে পারছি না। তাই দক্ষিণ সাদারচর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে আমি 10ম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা এই বিষয়টাকে অনেক ভয় পায়। আসলে এই বিষয়টা ভয় পাওয়ার মতো কিছু না, এটা খুব সহজ একটি বিষয়। আমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পরিবর্তন করার আগে এই সেন্টেন্সগুলোকে চিনতে হবে। আগে দেখতে হবে যে আমি একটা সেন্টেন্স দেখে বুঝতে পারি কিনা যে এটা কোন সেন্টেন্স। তো এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড চেনার জন্য আমি সহজ একটা ছক তৈরি করেছি তোমাদের জন্য। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সের নামগুলো দেওয়া আছে, এরপর সাবজেক্ট, ভার্ব এবং কনজাংশন। এই তিনটা বিষয় যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আশা করি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমরা সবাই খুব ইজিলি ট্রান্সফর্ম করতে পারবে। সিম্পল সেন্টেন্স, যেই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকবে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এরপর সিম্পল সেন্টেন্সে কোনো প্রকারের কনজাংশন থাকবে না। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকবে এবং অ্যান্ড, অর, বাট ব্যতীত সকল কনজাংশন থাকবে। আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব যে কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, আবার এর মধ্যে কনজাংশন হলো অ্যান্ড, অর, বাট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অ্যান্ড, অর, বাট যুক্ত সেন্টেন্স হলো কম্পাউন্ড। অ্যান্ড, অর, বাট যুক্ত সেন্টেন্স হলো কম্পাউন্ড। অ্যান্ড, অর, বাট ব্যতীত সকল কনজাংশন যুক্ত সেন্টেন্স হলো কমপ্লেক্স। এবং সিম্পল সেন্টেন্সে কোনো প্রকারের কনজাংশন থাকবে না। তাহলে আমরা ইজিলি যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে বেসিক্যালি কনজাংশনটা ভালো করে চিনতে হবে। অ্যান্ড, অর, বাট এই তিনটা কনজাংশনের কোনো কনজাংশন যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড, অর, বাট ব্যতীত যে কোনো কনজাংশন, যেমন অ্যাজ, দো, সো দ্যাট, হো, হুইচ ইত্যাদি, যে কোনো কনজাংশন যুক্ত থাকলে সেই সেন্টেন্সটি হবে কমপ্লেক্স। এরপর আমরা অনেক সেন্টেন্স দেখে থাকি, যেমন আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ফার্মার। এই সেন্টেন্সগুলোতে কোনো প্রকারের কনজাংশন নেই, সেহেতু এই সেন্টেন্সগুলো হলো সিম্পল সেন্টেন্স। এখন আমরা এই সেন্টেন্সগুলো পরিবর্তন দেখব, কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায়, আবার কিভাবে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করা যায়। এরপর কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করা যায়, কিভাবে কম্পাউন্ড করা যায়। আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজ উপায়ে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো বোঝানোর জন্য। এখন আমরা কম্পাউন্ড, কমপ্লেক্স এবং সিম্পল এগুলোর পরিবর্তন সম্পর্কে শিখব। তো আমি এর জন্য তোমাদেরকে কিছু নিয়ম দিব, যে নিয়মগুলো আমি কম্পাউন্ডকে বেস করে তৈরি করেছি। কম্পাউন্ডকে বেস করে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন বাট থাকবে তখন আমাকে যদি বলা হয় যে ওই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তর করো, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। কোনো কম্পাউন্ড সেন্টেন্স যদি বাট দ্বারা যুক্ত থাকে তাহলে কমপ্লেক্সে ওই সেন্টেন্সটার প্রথমে দো অথবা অলদো দিয়ে শুরু করতে হবে এবং সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে একটি নোট ফলো করতে হবে, যে নোটটি হলো ইনস্পাইট অফ, বিকজ অফ, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য মোমেন্ট অফ ইত্যাদি। এই সকল শব্দগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ, যার কারণে এদের পর সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হয় এবং
সাবজেক্টের পর ভার প্লাস আইএনজি অথবা নাউন ফর্ম বসাতে হয়। আমরা আবার একটু লক্ষ্য করি যে ইনস্পাইট অফ বসালে আমাদেরকে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে এবং সাবজেক্টের পর হয় ভার প্লাস আইএনজি দিতে হবে, না হলে নাউন দিতে হবে। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি প্রথম সেন্টেন্সটিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। যদিও আমি লিখে দিছি বোঝার জন্য, তবে আমাদের যদি পরীক্ষার প্রশ্নে আমরা এই সেন্টেন্সটি দেখি তাহলে কীভাবে বুঝতে পারবো যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখব যে এই সেন্টেন্সটিতে বাট আছে। বাট থাকার কারণে এই সেন্টেন্সটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি এখন যে নিয়মটা তোমাদেরকে দিলাম এই নিয়মটি ছিল বাটযুক্ত কম্পাউন্ড। তো এখন বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব আমাদের নিয়ম হলো প্রথমে দো অথবা অল দো দিতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে কমপ্লেক্সে রূপান্তর করি, এরপর আমরা এটাকে সিম্পলে রূপান্তর করব। যেমন প্রথমে আমাদেরকে দিতে হবে দো অথবা অল দো। আমি দো দিয়ে শুরু করলাম। এরপর বাটের পূর্ব পর্যন্ত ঠিক থাকবে, হি ইজ পুয়ার। এরপর যার নিয়ম অর্থাৎ বাট, আমরা জানি যে কম্পাউন্ড অ্যান্ড অর বাট দিয়ে শুরু হয়। তো আমরা এখন যে সেন্টেন্সটি আলোচনা করছি সেটি হলো বাটের নিয়ম। তাহলে বাট যে স্থলে থাকবে সেখানে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। আর আমরা ফার্স্টে একটা বিষয় আলোচনা করেছি যে কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে আমাদের দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমার আগের অংশে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব ব্যবহৃত হয়েছে। তাই আমাদেরকে কমার পরে অবশ্যই আরেকটি সাবজেক্ট এবং আরেকটি ভার্ব ব্যবহার করতে হবে। তো এই পাশে ভার্ব আছে হি, আমরা এই পাশে ভার্ব লিখব হি। এই পাশে ভার্ব আছে ইজ, আমরা এই পাশের ভার্ব লিখব ইজ। এরপরে বাটের পরের অংশটুকু বসিয়ে দেব অনেস্ট। তাহলে আমাদের কমপ্লেক্সে রূপান্তর হয়ে গেল। আমরা আরেকটু লক্ষ্য করি যে আমরা যখন পরীক্ষাতে দেখব বাটযুক্ত কোনো সেন্টেন্স আমাদের কোশ্চেন পেপারে এবং আমাদেরকে বলা হয়েছে যে এটাকে ট্রান্সফর্ম ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, তখন আমরা কি করব? আমরা প্রথমেই দো অথবা অল দো বসাবো, এরপর বাটের পূর্ব পর্যন্ত বসাবো, বাটের স্থলে আমরা কমা ব্যবহার করব। এরপর কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী যেহেতু কমপ্লেক্স হতে গেলে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব লাগবে, তাই আমাদেরকে কমার অপর পাশে অবশ্যই পুনরায় সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে তারপর বাটের পরের অংশ দিতে হবে। এরপর আমরা এটাকে সিম্পলে রূপান্তর করব। আমরা নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি যে সিম্পল সেন্টেন্স হতে হলে প্রথমে আমাদেরকে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিতে হবে। ইনস্পাইট দিলে আমাদেরকে অফ বসাতে হয়, কিন্তু ডেসপাইটের সাথে কিন্তু অফ বসে না। তো আমরা এই ক্ষেত্রে ইনস্পাইট অফ দিয়ে উত্তরটি করছি, ইনস্পাইট অফ। এরপর আমরা একটু আগে যে নোটটি লক্ষ্য করলাম সেই নোটটির মধ্যে কিন্তু লেখা ছিল ইনস্পাইট অফ থাকলে এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম দিতে হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট ছিল হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম হলো হিজ। সাবজেক্টের পসেসিভ ফর্ম বসানোর পর আমাদেরকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে অথবা নাউন ফর্মে বসাতে হবে। তো আমরা এখানে যেহেতু ভার্ব পাইতেছি অর্থাৎ ইজ, আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে করার চেষ্টা করব এবং এটি অনেক সহজ। তো আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই পাঁচটাকে বলা হয় টু বি ভার্ব এবং এই পাঁচটার সাথে যদি কখনো আইএনজি যুক্ত হয় তাহলে আমাদের এটা হয়ে যায় বিং, অর্থাৎ বি এবং আইএনজি ইকুয়াল বিং।
অর্থাৎ ইজের সাথে আমি যদি আইএনজি বসাই তাহলে এটা হয়ে যাবে বিং, এম এর সাথে আইএনজি বসালে হয়ে যাবে বিং, আর এর সাথে আইএনজি বসালেও হয়ে যাবে বিং। এরপর আমাদেরকে আরেকটু দেখতে হবে, আমরা যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এই তিনটার সাথে আইএনজি বসাই তাহলে এটা হয়ে যাবে হ্যাভিং, এটা হয়ে যাবে হ্যাভিং। এই ভার্বের সাথে আইএনজিগুলো আমরা একটু ভালো করে লক্ষ্য করব। টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটার সাথে যখন আইএনজি বসবে তখন এটা হয়ে যাবে বিং। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা হলো টু হ্যাভ ভার্ব অর্থাৎ এই তিনটার সাথে আইএনজি বসলে এটা হয়ে যাবে হ্যাভিং। এখন আমরা উত্তরটা করি। ইনস্পাইট অফ হিজ, এরপর ভার্ব আছে এখানে ইজ, তো ভার্বের সাথে আইএনজি দিলে এটা হয়ে যাবে বিং, আমরা লিখলাম বিং। তারপর বাটের পূর্ব পর্যন্ত আমরা বাকি সবটুকু লিখে ফেলবো, বাটের পূর্ব পর্যন্ত। তাহলে বাটের পূর্ব পর্যন্ত আমাদের বিদ্যমান পুয়ার, বাটের স্থলে কমা। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট কথায় আসি, সিম্পল সেন্টেন্স হতে হলে অবশ্যই আমাদের একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব ব্যবহৃত হতে হবে। তো আমরা একটু লক্ষ্য করলে দেখব যে কমার পূর্ব পর্যন্ত আমরা কোথাও সাবজেক্ট ব্যবহার করিনি অথবা কোথাও আমরা ফিনিট ভার্ব ব্যবহার করিনি, সেহেতু কমার পরের অংশে আমাদেরকে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই পাশটা হয়ে যাবে হি আর ভার্ব হলো ইজ, এরপর বাটের পরের অংশ অনেস্ট। তাহলে এটা হলো আমাদের প্রথম নিয়ম। এই নিয়মটা হলো আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড পরিবর্তন করার প্রথম নিয়ম। আমরা এই নিয়মটুকু আরেকটু আলোচনা করব। আমরা দেখি যে কম্পাউন্ড সেন্টেন্সে যখন বাট থাকবে তখন কমপ্লেক্স পরিবর্তন করতে হবে দো অথবা অলদো দিয়ে, এবং সিম্পল পরিবর্তন করতে হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। তো আমরা একটা এক্সাম্পল দাঁড় করালাম, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এক্ষেত্রে আমি যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে প্রথমে দো অথবা অলদো দিয়ে শুরু করব। আমরা লিখলাম প্রথমে দো, এরপরে আমাদেরকে বাটের পূর্ব পর্যন্ত লিখতে হবে। আমরা লিখলাম বাটের পূর্ব পর্যন্ত হি ইজ পুয়ার। এরপর বাটের স্থলে অর্থাৎ যার নিয়ম, যাকে বেস করে আমরা নিয়মগুলো তৈরি করি, ওই নিয়মের স্থলে অর্থাৎ এটা তো বাটকে বেস করে, এজন্য বাটের স্থলে কমা ব্যবহার করতে হবে। এরপর কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব অর্থাৎ কমার পরবর্তী অংশে আবার একটি সাবজেক্ট আর একটি ভার্ব বসিয়ে তারপরে বাটের পরবর্তী অংশ বসিয়ে দিতে হবে। এটা হলো আমাদের কমপ্লেক্সের রূপান্তর। এরপর আমরা সিম্পলের রূপান্তর শিখব। আমরা এক্ষেত্রে নিয়মে দেখতেছি বাট যুক্ত থাকলে সিম্পল হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। আমরা এখানে লিখলাম ইনস্পাইট অফ। এই ইনস্পাইট অফের পর আমাদের নিয়ম হলো সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে। তাহলে প্রশ্নের যে সাবজেক্ট থাকবে এই প্রশ্নের মধ্যে সাবজেক্ট হলো হি, হি এর সাথে আমরা যদি হির যদি পসেসিভ ফর্ম বসাই তাহলে হি এর পসেসিভ ফর্ম হলো হিজ, আর ভার্বের সাথে আইএনজি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটি হলো টু বি ভার্ব অর্থাৎ এদের সাথে আইএনজি বসালে বিং হয়ে যায়, লিখলাম বিং। বাটের পূর্ব পর্যন্ত যা থাকবে সম্পূর্ণ অপরিবর্তিত পুর, বাটের স্থলে কমা। এরপর আমরা যেহেতু এই পাশে কোনো সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করিনি, আমাদেরকে কমার পরবর্তী অংশে সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হবে। হি ইজ, এরপরে বাটের পরবর্তী অংশ অনেস্ট। ঠিক আছে, আচ্ছা দিয়ে দেন। এবার আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করব তা হলো অরযুক্ত কম্পাউন্ড। আমরা জানি যে একটি কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে অবশ্যই তার মধ্যে অ্যান্ড, অর অথবা বাট থাকতে হবে। এবার আমরা কিছুক্ষণ আগে বাটের নিয়মটি দেখলাম, এবার আমরা অরের নিয়মটি দেখব। কম্পাউন্ড সেন্টেন্সটি যদি অরযুক্ত হয় সেক্ষেত্রে এই সেন্টেন্সটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে ইফযুক্ত নেগেটিভ করতে হবে, আর সিম্পল সেন্টেন্সটি হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপর বাকি অংশ বসিয়ে দেব। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডু অর ডাই। এই সেন্টেন্সটি আমাদের যখন কোশ্চেন পেপারে থাকবে তখন আমরা এটাকে দেখলেই বুঝতে পারবো যে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝবা?
আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছি যে অ্যান্ড অর বাট যুক্ত সেন্টেন্স হলো কম্পাউন্ড সেন্টেন্স, সেহেতু আমরা এখানে অর দেখে চিনতে পারবো যে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে যখন বলা হবে কমপ্লেক্সে রূপান্তর করো অথবা সিম্পলে রূপান্তর করো, সেক্ষেত্রে আমরা এই নিয়মটিকে ফলো করব। কমপ্লেক্সে রূপান্তর করতে গেলে এই নিয়ম হলো ইফযুক্ত নেগেটিভ, এবং সিম্পলের নিয়ম হলো উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি। এখন ইফযুক্ত নেগেটিভ আমরা প্রথমেই ইফ বসালাম ইফ। এবার কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী আমাদের এই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব অবশ্যই বসাতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব যে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টটা ধরে নিতে হবে। আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব ইউ। আমরা সাবজেক্ট হিসেবে সবসময় ইউটা ধরে নেব, চাইলে আমরা অন্য সাবজেক্টও ধরে করতে পারি। এরপর আমাদের যেহেতু ইফযুক্ত নেগেটিভ করতে হবে, সেহেতু আমরা পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী এখানে ডোন্টের সাহায্য নেব। ডোন্ট, ইফ ইউ ডোন্ট। এবার আমাদেরকে অরের পূর্ব পর্যন্ত বসাতে হবে। অরের পূর্ব পর্যন্ত অর্থাৎ অরের পূর্বে আমাদের যতটুকু অংশ থাকবে সম্পূর্ণ অংশটুকু আমাদেরকে বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডো, আমরা বসিয়ে দিলাম ডো। ইফ ইউ ডোন্ট ডো। এরপর আমাদের যার নিয়ম অর্থাৎ অর, আমি পূর্বের নিয়মে আলোচনা করেছি যে যার নিয়ম তার স্থলে অবশ্যই কমা বসাতে হবে। সেক্ষেত্রে এখানে অরের পরিবর্তে আমরা কমা ব্যবহার করব। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটি একটি কন্ডিশনাল সেন্টেন্সে রূপান্তর হয়ে গেছে। সো কন্ডিশনালের নিয়মটাকে ফলো করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী একটি অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অপর অংশটি আমরা হয়তোবা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে কমপ্লিট করব, না হলে আমরা ফিউচার ইনডেফিনিট দিয়ে কমপ্লিট করব। তো আজকে আমরা এই সেন্টেন্সটিকে ফিউচার ইনডেফিনিট দিয়ে কমপ্লিট করব। ইফ ইউ ডোন্ট ডো, কমার পরবর্তীতে আমি যখন আরেকটি ক্লজ বসাবো, ওই ক্লজের মধ্যে আমাকে পুনরায় সাবজেক্ট বসাতে হবে। তাহলে এক পাশের সাবজেক্ট আমরা ইউ বসিয়েছি, আরেক পাশের সাবজেক্টও আমরা ইউ বসাবো। যেহেতু সেন্টেন্সটি আমরা ফিউচারে ট্রান্সফর্ম করছি, সেহেতু আমাদেরকে উইল নিতে হবে। এরপর অরের পরে যা থাকবে অর্থাৎ বাকি অংশটুকু আমরা বসিয়ে দেব ডাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অরযুক্ত সেন্টেন্সকে যখন কমপ্লেক্স করব তখন আমাদের অবশ্যই এটাকে ইফযুক্ত নেগেটিভ করতে হবে। ইফযুক্ত নেগেটিভ অর্থাৎ আমরা ফার্স্টে ইফ বসাবো, এরপর আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট আছে কি না। যদি সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা সেই সাবজেক্টই বসাবো, না হলে আমরা সাবজেক্ট হিসেবে ইউ ধরে নেব। এরপর আমাদের নেগেটিভ করতে হবে, এজন্য আমরা ডোন্টের সাহায্য নেব। টেন্স ও পার্সন অনুযায়ী আমরা ডোন্টের সাহায্য নিলাম। এরপর অরের পূর্বে যা থাকবে যতটুকু থাকবে, এখানে ডো আছে আমি ডো বসিয়েছি, আরও বড় কিছু থাকলে তোমরা ততটুকুই বসাবে। এরপর অরের স্থলে কমা ব্যবহার করবে, অর্থাৎ যার নিয়ম, যেমন আগেরটাতে বাটের নিয়ম ছিল বাটের স্থলে কমা, এবার অরের স্থলে আমাদেরকে দিতে হবে কমা। এরপর এই পাশে আমাদেরকে আবার সাবজেক্ট বসাতে হবে, যেহেতু এই পাশে সাবজেক্ট ইউ, অপর পাশেও আমাদেরকে সাবজেক্ট নিতে হবে ইউ। আর নিয়ম অনুযায়ী এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে নিতে হবে ফিউচার ইনডিফিনিটে। সো আমাদেরকে উইল অথবা শেল, আমরা জানি যে ইউ এর সাথে শেল বসে না, উইল বসাতে হয়। উইল বসিয়ে তারপর আমরা অরের পরবর্তী যা আছে তা বসিয়ে দেব। তাহলে আমরা কমপ্লেক্সের রূপান্তর শিখে গেলাম। এবার আমরা সিম্পলের রূপান্তর করব। সিম্পলটা খুব ইজি, এখানে দেওয়া আছে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি, অর্থাৎ উইদাউট বসিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমাদের বাকিটুকু কমপ্লিট করতে হবে। আমরা প্রথমেই বসাবো উইদাউট। উইদাউট, এরপর এখানে লেখা আছে ভার প্লাস আইএনজি, তাহলে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখানে ভার্ব হলো ডো, তাহলে ডো এর সাথে আইএনজি ব্যবহার করলে আমাদের হয়ে যাবে ডুইং। উইদাউট ডুইং। এরপর অরের স্থলে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। আগের নিয়ম অনুযায়ী কমপ্লেক্সে আমরা যেরকম এটাকে ফিউচার ইনডিফিনিটে রূপান্তর করেছি, এই সিম্পলেও ঠিক একই নিয়মে অপর পাশটা আমাদেরকে ফিউচার ইনডিফিনিটে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই পাশেও আমাদেরকে একটা ইউ উইল এই কথাটুকু লিখতে হবে, এরপর অরের পরবর্তী যা থাকবে ততটুকু আমরা বসিয়ে দেব। তাহলে আজকে আমরা সিম্পল কমপ্লেক্সের দুটি নিয়ম নিয়ে আলোচনা করলাম। এরকম আমরা 10 থেকে 12টা নিয়ম যদি শিখতে পারি তাহলে আশা করি যে
কোনো স্টুডেন্টেরই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকে আমার এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, কারণ তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যে নিয়মগুলো তোমাদেরকে এখন বোঝালাম এই নিয়মগুলো তোমরা একটু বাড়িতে করার চেষ্টা করবে। এরপর যদি কখনো কোথাও সমস্যা হয় তাহলে তোমরা আমাদের এই ভিডিওর নিচে তোমাদের এই সমস্যার কথাটি জানাবে, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এটা সমাধান করার চেষ্টা করব। আজকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।